এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে পলিসিটা ছিল স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির অধীনে, সেটাতে রেডিমেড গার্মেন্টস সেক্টর যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপোর্ট সেক্টর ছিল, পাশাপাশি ছিল শ্রিম্প এক্সপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। 80-র দশকে এবং 90-এর দশকে একটা সমস্যা একটু আমি বলতেই চাই, এই সেলফ ক্রিটিসিজমটা থাকা উচিত। সেটা হলো যে গলদা বাগদা আমরা যেটাই করেছি, রপ্তানি করতে গিয়ে বাংলাদেশের মানুষ ডোমেস্টিক্যালি চিংড়ির মাথা খেত, চিংড়িটা পাইতো না, বাজারে চিংড়ির মাথা বিক্রি হতো। আর কিন্তু যেটা হয়েছে যে ম্যানগ্রোভ নষ্ট করে ফেলা হয়েছে। ম্যানগ্রোভের অনেক, আমি চকরিয়ার কথা জানি যে চকরিয়াতে মানে অনেক ম্যানগ্রোভ গাছ কেটে চিংড়ি চাষ করা হয়েছে। এইটা কিন্তু একটা চিংড়ি চাষের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা আকারে এসছে। তবুও আপনি জার্মানিতে যান, ইউরোপে যান, যেখানে রেস্টুরেন্টে যদি আপনি অর্ডার করতে যান, সেখানে প্রন শ্রিম্প যে আইটেমগুলো আছে একটু খোঁজ নিলেই দেখা যায় যে ওগুলি বাংলাদেশের, এবং এগুলোর স্বাদ সব কিছুই ভালো বোঝা যায়। এখন যেটা আবার সমস্যা হচ্ছে, আজকে সকালেও আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেটাতে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কথা শুনছি, এবং এটা কিন্তু একটা খুব বড় ধরনের সমস্যা নিয়ে আসছে। মানে এটা অনেকটা আমার এক্সিস্টেন্সের সমস্যা। সেটাতে অ্যাকোয়াকালচারও, আমাদের প্রাণী সম্পদেও, পোলট্রি বলেন, এগুলোতেও যেমন অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে, তেমনি আবার শ্রিম্প ইন্ডাস্ট্রি তো আছে বলে জানি। আমি যদি ভুল হয়ে থাকি আমি খুশি হব, কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে, কিংবা অনেক সময় নাকি জেলি পুশ করা হয়, সেটার কারণেও এগুলো যদি অপবাদ হয়ে থাকে আমি জানি না, কিন্তু এগুলো যে আমরা জানি যে এগুলো আছে, যে কারণে কিন্তু শ্রিম্প এক্সপোর্ট আন্তর্জাতিক বাজারে খুব বড় ধরনের সমস্যায় পড়েছে। আমি সেজন্য বলি যে একটু আমরা যদি চেষ্টা করি শ্রিম্পকে বাঁচিয়ে রাখতে। আপনাদের দুর্ভাগ্য হলো যে চাইলেও আপনারা বাগেরহাট সাতক্ষীরাকে ঢাকায় নিয়ে আসতে পারবেন না, যেটা গার্মেন্ট সেক্টর পারছে, ওরা একেবারে আমাদের চোখের সামনে আছে, কিন্তু আপনাদেরকে সে দূরেই থাকতে হবে। আমিও এখনো পর্যন্ত যাব করেও এখনও সাতক্ষীরা যেতে পারিনি, কারণ সময়টা একটা ফ্যাক্টর। আমি এই মাসেই যাব, ডিসেম্বর মাসেই যাব, এবং কারণ আমি বুঝতে চাই, এবং আমি মনে করেছি যে আমি যদি গিয়ে না বুঝি, এবং ওনারা আমাকে অনেকবার দাওয়াত দিয়েছেন, আমি যেতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি পলিসি মেকিংয়ে থাকি এবং আমরা যদি মাঠ পর্যায়ে গিয়ে তথ্য না নিই, না শুনি, তাহলে কিন্তু আমরা সঠিক পলিসি নিতে পারবো না। তবুও যেমন আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, সেটাতে আমরা অনেক কিছু জানছি এবং সেটা করব। আমরা শ্রিম্প সেক্টরে আইএলওর কথা আমরা যদি বলি, আমরা কিছুদিন আগে একটা লেবার ল পাস হয়েছে, সেখানে আমি দেখলাম যে শ্রিম্প সেক্টরে যে মেয়েরা কাজ করে, লেবাররা কাজ করে, তাদেরকেও একটা স্বীকৃতি দেয়া। এটা অনেক সময় কিন্তু এই ফ্যাক্টরগুলো কিন্তু আবার কাজ করে, যেগুলো কিন্তু পুরো একটা সেক্টরকে একটু পিছিয়ে নেয়। যদি আমি সেই লেবার লকে না মানি বা আমরা যদি সেখানে এগুলো না করি, আমি আশা করি সেগুলো ঠিক থাকবে আর কি। যেটা আমি বলতে চাই যে আপনাদের বিভিন্ন সময় যেহেতু আপনারা আমার কাছে এসছেন, এর আগে আমি আরেকটু কথা বলি যে যেহেতু এনাম চৌধুরীর কথা বলেছেন, দুরকম আসলে আমাদের মৎস্যের ব্যাপার আছে। একটা হলো আহরণ করা মাছ, আরেকটা হলো চাষ করা। এনাম চৌধুরীরা আছেন সমুদ্র থেকে আহরণ করছেন, আর আপনারা চাষ করছেন। এখানে কিন্তু সমুদ্রেও কিন্তু ওভার ফিশিং এবং আনরেগুলেটেড আনরিপোর্টেড ফিশিংয়ের কারণে, ইলিগাল ফিশিংয়ের কারণে কিন্তু সম্প্রতি ডক্টর ফ্রিটজেফ নেলসন ভেসেল একটা এসেছিল, যেটা 1 মাস ধরে একটা সার্ভে করেছে, এবং তারা দেখেছে যে গত 7 বছরে প্রায় 78% মাছের উৎস কমে গেছে। এটা কিন্তু ভয়াবহ একটা তথ্য।
এবং ক্লাইমেট চেঞ্জকেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের কারণেও ওখানে, এবং পলিউশন আরেকটা ব্যাপার। তো এগুলো কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেগুলোকে আমরা কিভাবে কারেক্ট করব আমি জানি না, কিন্তু আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। তেমনি শ্রিম্পের ক্ষেত্রেও আমাদেরকে যেগুলো করার, আমি মনে করি সেটা আপনারা সেমি ইন্টেন্সিভ করবেন না ইন্টেন্সিভ করবেন, কারণ হরাইজন্টালি শুধু যদি জমি বাড়ানো হয় তাতে কিন্তু আমার মনে হয় না যে সমাধান হবে। আমরা জমির বেটার ইউজটা কী করে করতে পারি সেটা আমি বলবো।